আসসালামু আলাইকুম। একজন তরুণ রাজনৈতিক কণ্ঠকে হারানোর শোক আমাদের এখনও কাটেনি। শরীফ ওসমান বিন হাদি, যিনি ভিন্নধর্মী রাজনৈতিক ভাষায় কথা বলতেন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম আর রাজপথে প্রশ্ন তুলতেন, আজকে তিনি আর নেই। এই শোকের মধ্যেই একটা তথ্য সামনে এসেছে, একটা ভয়ঙ্কর সত্যের সরকারি স্বীকৃতি এসেছে। এবার আসি আজকের মূল আলোচনায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। ডিবির তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফল। ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেছেন, মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই নাকি ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। প্রশ্ন হচ্ছে, কেন টার্গেট করা হলো হাদিকে? ডিবির তদন্ত বলছে, শরীফ ওসমান হাদি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন পরিচিত এবং সক্রিয় কণ্ঠ ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে সভা সমাবেশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব খোলামেলা সমালোচনা করতেন। এই বক্তব্যের জন্যই ছাত্রলীগ এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে। ডিবির তথ্য বলছে যে হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আর তাকে পালাতে সহায়তা করেছে পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তদন্তে আরও একটা বিষয় উঠে এসেছে, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, সিসিটিভি ফুটেজ, মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক রিপোর্ট এবং গ্রেপ্তার আসামিদের 164 ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এই সব কিছু মিলিয়ে 17 জনের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে এবং এই মামলায় এখন পর্যন্ত 12 জন গ্রেপ্তার হয়েছে এবং 5 জন পলাতক রয়েছে। পলাতকদের মধ্যে রয়েছে হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদেরকে পালাতে সহায়তাকারীরা এবং হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। ডিবির তথ্য অনুযায়ী বর্তমানে ফয়সাল দুবাইয়ে না, ভারতে অবস্থান করছে। ডিবি বলছে, ভবিষ্যতে যদি আরও কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। এখন প্রশ্নগুলো থেকেই যায়, ভিন্ন মত প্রকাশ করলেই কি কারো জীবন অনিরাপদ হয়ে পড়ে? রাজনীতিতে মতের বিরোধ মানেই কি প্রতিহিংসা? এই মামলার বিচার কি ভবিষ্যতে এই ধরনের সহিংসতার বিরুদ্ধে কোনো দৃষ্টান্ত আদৌ গড়তে পারবে? আপনাদের কি মনে হয়, রাজনীতিতে ভিন্ন কণ্ঠের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা উচিত? দেখুন, এই হত্যাকাণ্ডটি কোনো হঠাৎ ঘটনা কিন্তু না, এটা পরিকল্পিত, প্রতীকী এবং একটা মেসেজ দেওয়ার জন্য করা। কেন বলছি সেটাও বলছি। প্রথমত, ডিবি যে ভাষায় কথা বলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা শুধু খুন বলেনি, বারবার বলেছে রাজনৈতিক প্রতিহিংসা। আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত এমন শব্দ খুব হিসেব করেই ব্যবহার করে, মানে তদন্তে তারা নিশ্চিত হয়েছে যে হাদির বক্তব্যই তাকে টার্গেট বানিয়েছে। দ্বিতীয়ত, হাদি কিন্তু কোনো রাজনৈতিক ছায়াই ছিলেন না। তিনি প্রকাশ্যে নিয়মিত খুব দুঃসাহসীভাবে খোলামেলা কথা বলতেন। নিষিদ্ধ সংগঠন, পুরনো ক্ষমতার অপব্যবহার, এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু চুপ ছিলেন না, তিনি ছিলেন সক্রিয়। এটাই মূল ট্রিগার। তৃতীয়ত, যে জায়গায় ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটেছে, দিনের আলোয় মাথায় গুলি করে পালানোর মতো ঘটনা, এটা একটা ভয় তৈরি করার কৌশল। এটা শুধু একজন মানুষকে থামানো না, এটা এর মাধ্যমে আরও অনেককে চুপ করানোর একটা মেসেজ। চতুর্থত, যে নামগুলো এসেছে, সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা, নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা, এগুলো একটা জিনিস দেখায় যে এটা ব্যক্তিগত রাগ না, এটা ক্ষমতার নেটওয়ার্কের ভেতরের সহিংসতা। এখানে একটা বিষয় না বললেই না, ডিবি যে শব্দটা ব্যবহার করেছে, রাজনৈতিক প্রতিহিংসা, এটা হালকা কোনো শব্দ না। হাদি কোনো গোপন রাজনীতিক কিন্তু ছিলেন না, তিনি প্রকাশ্যে কথা বলতেন, নিয়মিত বলতেন। আর যেভাবে যেখানে এই হত্যাকাণ্ডটা ঘটেছে সেটা আমাদেরকে দেখায় যে এটা শুধু একজন মানুষকে থামানোর ঘটনা কিন্তু না, এটা ভয় তৈরি করার একটা মেসেজ। প্রশ্ন হলো, এই ভয় কি ভিন্নমতকেই থামাতে চায়? ভিন্নমত প্রকাশ করলেই কি কারো জীবন অনিরাপদ হয়ে পড়ে? রাজনীতিতে মতের বিরোধ মানেই কি শুধুই প্রতিহিংসা? এই মামলার সবচেয়ে বড় পরীক্ষা এখন শুরু হবে চার্জ গঠনের পরে। চার্জশিট দেয়া মানেই ন্যায় বিচার নিশ্চিত না। প্রশ্ন হলো, পলাতকদের ফিরিয়ে আনা হবে কিনা, মূল নির্দেশদাতা পর্যন্ত দায় নিশ্চিত হবে কিনা,
আর সবচেয়ে বড় কথা, এই মামলার বিচার যদি মাঝপথে দুর্বল হয়ে যায় বা থেমে যায়, তাহলে মেসেজটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। ভিন্নমতে কথা বললেই প্রাণ যাবে, আর বিচার যদি থেমে যায় বা অসম্পূর্ণ থেমে যায়, তাহলে ভবিষ্যতে আর কেউ কথা বলার সাহস করতে ভয় পাবে। শেষে একটা কথা বলি, এই ঘটনা আমাদের রাজনীতির একটা আয়না, যেখানে ভিন্ন কণ্ঠ এখনও নিরাপদ না। এই আয়নাটা আমরা ভাঙব নাকি এতে নিজেদের চেহারাই দেখতে থাকব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ।